এটা সবথেকে বেস্ট। এই যে স্পিড বোটটা এসেছে আমাদেরকে আনতে ফিয়ালই আইল্যান্ড থেকে। আমরা এখন যাব গুলিতে। হরে কৃষ্ণ, রাধে রাধে। ফিয়ালই আইল্যান্ড থেকে আমরা এবার যাব গুলি আইল্যান্ডে। আমাদের দুজনেরই ইচ্ছা ছিল কোনো একটা আইল্যান্ডে হানিমুন করার, সেটা আন্দামানই হোক বা অন্য কোথাও। আসলে এত ছবি দেখেছি নীল আর সবুজ জলে, সেটা দেখে আর লোভ সামলাতে পারি না। তাই আমরা দুজনেই ঠিক করি বিয়ের পর প্রথম হানিমুনটা আন্দামানে গিয়েই করব। এর জন্য দুজনেই একটু একটু করে টাকা জমাতে শুরু করি। আসলে আমাদের রিলেশনশিপটা সবার থেকে একটু আলাদা। কাছে থাকলেই মনে হয় এই তো আবার হচ্ছে শুরু দূরে যাবার দাবি। থাক, সেই গল্পটা না হয় অন্যদিনই বলবো। ইনি হলেন ইকবাল ভাইয়ের পরিচিতি, যিনি আমার ব্যাগ আর ইউকেলেলেটা নিলেন। ইকবাল ভাই, যার কথা না বললেই নয়, যিনি আমাদের ট্রান্সপোর্টেশন রিলেটেড সব ব্যবস্থা করে দিয়েছিলেন। মাফুসি থেকে ফিয়ালহই থেকে গুলি থেকে মালে সবকিছু স্পিড বোটের অ্যারেঞ্জমেন্ট উনিই আমাদের করে দিয়েছিলেন, এবং রিজনেবল প্রাইসে। উনি ছিলেন মাফুসি ট্রাভেল এজেন্সি থেকে। ওনার ব্যবহার এতটাই ভালো আর উনি এতটাই হেল্পফুল যে ওনার কথা না বললেই নয়। আমরা এখন আছি গুলি আইল্যান্ডে। আমরা প্রায় 1.5 বছর ওয়েট করেছিলাম আমাদের হানিমুনের জন্য। একদিন সন্ধ্যাবেলায় আমি রুটি বানাচ্ছি আর ও আন্দামানের প্ল্যান বানাচ্ছে। আমি ওকে বললাম, আচ্ছা মালদ্বীপ গেলে কেমন হয়? ও তো পুরো না করে দিল, বলল কত খরচা হবে তোমার আইডিয়া আছে? ও সব ছাড়ো, আন্দামান চলো। আমি বললাম আরে একটু দেখোই না। তারপর দিন রাত এক করে আমরা মালদ্বীপের প্ল্যান বানালাম যে কি করে একটু কম খরচে যাওয়া যায়। সব কিছু প্ল্যান কমপ্লিট করার পর আমরা স্থির করলাম মালদ্বীপই যাব আমাদের হানিমুনে। আমরা এখন চলেছি আমাদের বুক করা হোটেলের দিকে গুলি আইল্যান্ডে। মালদ্বীপে এটা অবশ্য একটা সুবিধা আছে যে স্পিড বোট থেকে নামার সময়টা আগে থেকে বলে রাখলে হোটেলের এমপ্লয়িরা আসে তোমাদের লাগেজ ব্যাগগুলো নিয়ে যাওয়ার জন্য। তো আমাদের লাগেজ ব্যাগগুলো অলরেডি নিয়ে চলে গেছে, তাই জন্য আমরা দুজনে একটু ধীরে ধীরে চারিদিকটা দেখতে দেখতে আসছি। হাই, আমরা এখন পৌঁছে গেছি গুলিতে আমাদের হোটেলে। স্প্রিং ওয়েভ আমাদের হোটেলটা আমরা বুক করেছিলাম, আর এর ঠিক অপোজিটে ওদিকে দেখো ওশেন। তো আমাদের অ্যাকচুয়ালি ইচ্ছে ছিল একটা ওশেন ভিউ নেব, আমরা এক রাত ওশেন ভিউ দেখতে দেখতে কাটাবো। দ্যাটস ওয়াই আমরা এই হোটেলটা চুজ করেছিলাম। দেখি রুম কীরকম পায় ওটা। ও হলো ছোট, যে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দিচ্ছে। মালদ্বীপে অবশ্য যে কোনো হোটেলেই প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে ওয়েলকাম করা হয় সমস্ত টুরিস্টদেরকে। আমরা এবার চলেছি আমাদের হোটেল স্ট্রিং ওয়েভের রুমের দিকে। আমাদের রুমটা ছিল ওপর তলাতে, তাই এই সিঁড়ি বেয়ে আমাদেরকে প্রথমে ওপরে উঠতে হয়েছিল। ওপরে ওঠার সাথে সাথেই দেখতে পেলাম সমুদ্রের সুন্দর একটা ভিউ। আহা হা, কি সুন্দর লাগছে তাই না? চারিদিকে নীল জল, সবুজ গাছ, প্রকৃতির কি অপরূপ দৃশ্য, যেন মন প্রাণ চোখ সব জুড়িয়ে যায়। চলো এবার রুমের দিকে যাওয়া যাক। রুমের এন্ট্রিতেই ছিল কাঁচের স্লাইডিং গেট। আমার বর ওই গেটটা ওপেন করে রুমের ভিতরে ঢুকছে। তার আগে তোমাদেরকে বাইরেটা আরেকবার ভালো করে দেখিয়ে দিই। জলের কালারটা কি সুন্দর লাগছে তাই না? এটা ছিল আমাদের বেড। বেডের ওপর রাখা ছিল বিচ টাওয়েল, শাওয়ার টাওয়েল, আর এদিকে ছিল কিছু হ্যাঙ্গার, জামা কাপড় রাখার জন্য এক্সট্রা টিস্যু, বই, একটু সময় কাটানোর জন্য বই পড়ে, আর এটা ছিল জামা কাপড় রাখার জন্য র্যাক। আর ওদিকে দেখো আমার বর ব্যাগগুলো ওইদিকে রাখছে। আর এখানে ছিল দুটো নাইট ল্যাম্প, আর ওদিকটা ছিল কাঁচের জানলা। আর এখানে ছিল একটা মিনি ফ্রিজ, সাথে কর্নার করে রাখা আছে একটা মিরর আর একটা চেয়ার, ওখানে বসে তোমরা সাজতে পারবে। চলো এবার বাথরুমটা দেখা যাক। না, বাথরুমটা সত্যিই খুবই ক্লিন ছিল। বেসিন, কোমোড, বাথটব সব কিছুই খুবই ক্লিন ছিল। এখানে হেয়ার ড্রায়ারও ছিল, গিজার ছিল, হ্যান্ড শাওয়ার ছিল, এবং বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। তোমরা যদি কখনো গুলি আইল্যান্ডে আসো, স্ট্রিং ওয়েভ হোটেলের ওপরের রুমটাতে থেকো। এই রুম থেকে সমুদ্রের ভিউটা কি অসাধারণ, আর রুম, বাথরুম সব কিছুই ছিল খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। তাই তোমরা এই হোটেলে এসে ওপরতলার রুমটাতে থাকতেই পারো সমুদ্রের ভিউটাকে এনজয় করার জন্য। মালদ্বীপে সমস্ত হোটেল আর ফ্লাইট আমরা আগে থেকেই বুক করে রেখেছিলাম মেক মাই ট্রিপ অ্যাপের থ্রু।
কিছুটা সময় রেস্ট নেবার পর আমরা বেরিয়ে পড়লাম গুলি আইল্যান্ডটাকে এক্সপ্লোর করার জন্য। মালদ্বীপে দু ধরনের আইল্যান্ড হয়, একটা লোকাল আইল্যান্ড আর একটা প্রাইভেট আইল্যান্ড। গুলি ছিল লোকাল আইল্যান্ড, মানে এখানে লোকাল লোকজনদের সাথে ট্যুরিস্টদের জন্য কিছু ব্যবস্থা থাকে। আর প্রাইভেট আইল্যান্ড মানে যেখানে শুধুমাত্র ট্যুরিস্টরা থাকবে, কোনো লোকাল লোকজন থাকবে না সেখানে। আমরা দু ধরনের আইল্যান্ডেই থেকেছি, মানে আমাদের ইচ্ছা ছিল বিভিন্ন বিভিন্ন আইল্যান্ড এক্সপ্লোর করার। শুধু তাই নয়, আমরা হাই, মিডিয়াম, লো সব ধরনের বাজেটের আইল্যান্ডেও থেকেছি এবং সব কিছু ডিটেলসও আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যেহেতু গুলি লোকাল আইল্যান্ড ছিল আর ট্যুরিস্টদের জন্য অতটাও সাজানো গোছানো ছিল না, তাই এটাকে একটু লো বাজেটের আইল্যান্ডও বলতে পারো মালদ্বীপের হিসাবে। এই আইল্যান্ডে অতটা ট্যুরিস্ট আসে না যতটা অন্য সব আইল্যান্ডে আসে। অন্য আইল্যান্ডগুলোর তুলনায় আমার এই আইল্যান্ডটাকে একটু বেশি ফাঁকা ফাঁকা লেগেছিল। গুলিতে আমাদের এটাই ছিল লাস্ট দিন মালদ্বীপ ঘোরার। এর আগে দুটো এত সুন্দর সুন্দর আইল্যান্ড দেখে ফেলেছি না, গুলিতে এসে না আমার মনই লাগছিল না। কিন্তু কিছু তো করার নেই, যেহেতু আগে থেকে রুম বুক করা আছে, টাকা পেমেন্ট করা আছে, তাই এখানে আমাদেরকে তো আসতেই হতো। গুলি আইল্যান্ডের প্ল্যানটা দেখে না আমরা একটু ভুলই করে ফেলেছিলাম। আসলে প্রথমবার কোনো আইল্যান্ডে ঘুরতে এসেছিলাম তো, তাই অতটা বুঝে উঠতে পারিনি যে কোন আইল্যান্ড কি হয়, কেমন হয় এইসব। আমরা ভেবেছিলাম এই অল্প দিনের মধ্যে আমরা একসাথে অনেকগুলো আইল্যান্ড কভার করব। তাই আমরা আমাদের 4 নাইট 5 ডে প্ল্যানে 3টা আইল্যান্ড কভার করেছিলাম। ভাগ্যিস লাস্ট দিনে গুলি আইল্যান্ডের প্ল্যান রেখেছিলাম, নাহলে প্রথম দিন থেকেই না আমার মনটা খারাপ হয়ে থাকতো যে কি মালদ্বীপের নাম শুনেছি আর আমি কোথায় এসে পড়লাম, কিছুই বুঝে উঠতে পারছি না। তবে যাই হোক, আমার এই ভুলের থেকে তোমাদেরকে আমি কিছু সাজেশান দিতে পারি যে তোমরাও যদি 4 নাইট 5 ডে প্ল্যান করো মালদ্বীপ আসার, তাহলে এই অল্প দিনের মধ্যে একসাথে অনেকগুলো আইল্যান্ড কভার করতে যেও না। তোমাদের যদি ইচ্ছা হয় কোনো একটা লোকাল আইল্যান্ডে থাকার, তো শুধুমাত্র সেই আইল্যান্ডে থেকেই এই কটা দিন এক্সপ্লোর করো। আদারওয়াইজ যদি তোমাদের ইচ্ছা হয় লোকাল এবং প্রাইভেট দুটো আইল্যান্ডে থাকার, তাহলে এই দুটো আইল্যান্ডে থেকেই দিনগুলোকে কাটিও। একসাথে এই অল্প দিনের মধ্যে অনেক আইল্যান্ড কভার করতে যেও না। আর সেই সব লোকাল আইল্যান্ডেই যেও যেখানে প্রচুর রিভিউ আছে, ইউটিউবেও প্রচুর ভালো ভালো রিভিউ আছে, বা অন্য কোথাও মেক মাই ট্রিপ বা কোনো ওয়েবসাইট যেখান থেকে হোটেল বুক করা হয় সেই সব জায়গায় ভালো ভালো রিভিউ আছে। সেই সব রিভিউ দেখেই কিন্তু হোটেল বুক করো এবং সেই সব আইল্যান্ডেই থেকো, সেটা প্রাইভেটই হোক বা লোকাল হোক। লোকালের মধ্যে যেমন তোমরা বলতে পারো মাকুসি আইল্যান্ড খুবই নামকরা, তাই ওখানে তোমরা থাকতেই পারো। কিন্তু গুলি অতটাও নামকরা নয়, কিন্তু যেহেতু আমাদের ইচ্ছা ছিল অনেক আইল্যান্ড একসাথে কভার করার, অনেকগুলো আইল্যান্ড এক্সপ্লোর করার, তাই জন্য আমরা গুলিতে হোটেল বুক করেছিলাম। কিন্তু গুলি আইল্যান্ড ট্যুরিস্টদের জন্য অতটাও ভালো নয় যতটা আমরা ভেবেছিলাম। এখানে খুব একটা ট্যুরিস্ট আসে না, আর ট্যুরিস্টদের জন্য খুব একটা ব্যবস্থাও এখানে নেই। আর সব আইল্যান্ডই মোটামুটি একই, ওই নীল জল, সাদা বালি, সবুজ গাছ, কিছু ঘর বাড়ি, হোটেল, রেস্টুরেন্ট। শুধুমাত্র চেঞ্জ হয় পরিষেবা আর কিছু হোটেল আর কিছু রেস্টুরেন্টে। কোথাও বেশি হোটেল থাকে, কোথাও কম হোটেল থাকে, কোথাও বেশি রেস্টুরেন্ট থাকে, কোথাও কম রেস্টুরেন্ট থাকে, আর কোথাও স্পিড বোট বা ট্রান্সপোর্টের অ্যাভেলেবিলিটি বেশি থাকে আর কোথাও কম থাকে। গুলিতে যেমন এগুলো সবই কম ছিল, হোটেল, রেস্টুরেন্ট, স্পিড বোটের অ্যারেঞ্জমেন্ট সব কিছু কম ছিল। তাই জন্য আমি তোমাদেরকে বলবো কোনো একটা পার্টিকুলার আইল্যান্ডে এসেই 4 নাইট 5 ডে প্ল্যান করলে সেখানেই সময়গুলো কাটিও। আদারওয়াইজ আমাদের মতো না হলে তোমাদেরও ট্রান্সপোর্টে অনেকটা সময়ও লেগে যাবে, আবার অনেকটা খরচাও হয়ে যেতে পারে। যেমন ট্রান্সপোর্টে আমাদের যতটা খরচা হয়েছিল কোনো একটা পার্টিকুলার আইল্যান্ডে থাকলে, ওই খরচাতেই আমরা সেই আইল্যান্ডে আদার্স আরও কোনো অ্যাক্টিভিটি বা আরও অনেক কিছু করে নিতে পারতাম। তাই মালদ্বীপ ঘোরার মধ্যে গুলি আইল্যান্ডকে আমি কখনোই রেফার করব না, কারণ গুলি আইল্যান্ডে অতটাও কিছু অ্যাভেলেবিলিটি নেই ট্যুরিস্টদের জন্য যেটা ঘুরে তোমাদের ভালো লাগবে। এছাড়াও অনেক আরও ভালো ভালো আইল্যান্ড আছে, সেখানে ঘুরলে অনেকটাই ভালো লাগবে। চলো এবার তোমাদের সাথে শেয়ার করি আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের গল্পটা। গুলিতে বিচের ধারে আমরা করেছিলাম ক্যান্ডেল লাইট ডিনার। হোটেলে পৌঁছানোর সাথে সাথেই ওনাদের সাথে কথা বলে আমরা ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছিলাম। মালদ্বীপে অবশ্য এটা একটা সুবিধা আছে যে কোনো হোটেলে তুমি তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ওনাদেরকে বললে ওনারা সেই মতো অ্যারেঞ্জমেন্ট করে দেন। সেটা কোনো ওয়াটার অ্যাক্টিভিটি হোক, ক্যান্ডেল লাইট ডিনারই হোক বা অন্য কিছু হতে পারে, শুধু একটু টাকা পয়সা নিয়ে নেগোশিয়েট করতে হয়।
তাই আমরাও হোটেলের সাথে কথা বলে সন্ধে 7:30 নাগাদ আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের জন্য ব্যবস্থা করতে বলে দিয়েছিলাম। এটা ছিল আমাদের আর এক ভুল সিদ্ধান্ত। আসলে আমরা ভেবেছিলাম একেবারে লাস্ট দিনে যেহেতু কোনো অ্যাক্টিভিটি থাকছে না, তাহলে আমরা টায়ার্ডও হব না, খুব ভালোভাবে ক্যান্ডেল লাইট ডিনারটা এনজয় করতে পারবো। কিন্তু গুলিতে যে তেমন ভালো ব্যবস্থা ছিল না ক্যান্ডেল লাইট ডিনারের, সেটা আমরা ভাবতেই পারিনি। অন্য সব আইল্যান্ডে আমি দেখেছি কত সুন্দর করে ডেকোরেট করে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য, সুন্দর সুন্দর লাইট দেয়, লাভ ডিজাইন দেয় টেবিলের চারিদিকে, এমনকি খাবার টেবিলটা খুব সুন্দর সুন্দর লাইট আর ফুল দিয়ে খুব সুন্দর করে সাজায়। কিন্তু গুলিতে এসে যে এরকম অবস্থা হবে আমি কখনোই ভাবতে পারিনি। সন্ধে 7:30 নাগাদ বিচের ধারে পৌঁছে আমরা তো অবাক যে কি ভেবেছিলাম আর কি দেখছি, কীরকমভাবে ক্যান্ডেল লাইট ডিনারটা করবো ভেবেছিলাম আর কি হচ্ছে দেখে যথারীতি আমার আর ওর দুজনেরই মন খারাপ হয়ে গেছিলো। এমনিতেই আমার সকাল থেকে মন খারাপ হয়েই ছিল গুলিতে আসার পর থেকে, কারণ গুলিটা টুরিস্টদের জন্য অতটা সুটেবল জায়গা ছিল না। আর বিচের ধারে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য শুধুমাত্র আমরা ছাড়া আর কেউ ছিল না। অন্য সব আইল্যান্ডে আমি দেখেছি বিচের ধারে প্রচুর কাপেল বসে থাকে ক্যান্ডেল লাইট ডিনারের জন্য। এসব দেখে আমাদের দুজনেরই একটু মাথা গরম হয়ে গেছিলো ঠিকই, কিন্তু মাথাটা একটু ঠান্ডা করে আমরা ওনাদেরকে বললাম জায়গাটা একটু ভালো করে ডেকোরেট করে দিতে। তারপরে ওনারা একটা লাভ ডিজাইন করে দিলেন এবং ওইখানে গর্ত করে মোমবাতি দিয়ে ওই জায়গাটাকে আলোকিত করে তুললেন, আর টেবিলটাতেও ভালো লাইট আর ফুল দিয়ে সাজিয়ে দিলেন। তাও মোটামুটি আমাদের পছন্দ মতো একটু হলেও হলো। প্রথমে ওই সিম্পল ডেকোরেশনের জন্যই ওনারা আমাদের কাছ থেকে $60 নিয়েছিলেন, মানে ওটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 5,000 টাকা। তারপরে একটু একটু ডেকোরেট করে দেওয়ার জন্য ওনারা আমাদের কাছ থেকে আরও এক্সট্রা $20 নিলেন, তো টোটাল $80 আমাদের কাছ থেকে নিয়েছিলেন, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 7,000 টাকা। ততক্ষণে আমাদের খাবারগুলো সব ঠান্ডা হয়ে গেছিলো এবং টেস্ট একদমই বাজে ছিল। সেই অনুযায়ী দেখতে গেলে ক্যান্ডেল লাইট ডিনারের কস্ট আমাদের অনেকটাই পড়ে গিয়েছিল যতটা আমরা এক্সপেক্ট করেছিলাম ডেকোরেশন এবং খাবারের টেস্ট অনুযায়ী। তাই তোমাদের জন্য আমার একটাই সাজেশন থাকবে, কোনো কাপল গুলি আইল্যান্ডে আসলে গুলি আইল্যান্ডে ক্যান্ডেল লাইট ডিনারের অ্যারেঞ্জমেন্ট করো না। হয় তোমরা মাপুসিতে এই অ্যারেঞ্জমেন্ট রেখো, আদারওয়াইজ যদি কোনো প্রাইভেট আইল্যান্ডে যাও সেখানে গিয়েও করতে পারো। আমরা এখন আছি গুলির স্ট্রিং ওয়েভ হোটেলে, আর আমরা যেহেতু হানিমুন কাপেল তাই আমরা যেখানে যেখানে গেছি সবাইকেই বলেছি আমাদের বেড ডেকোরেট করে দেওয়ার জন্য। তাই স্ট্রিং ওয়েভ হোটেলকেও আমরা বলেছিলাম যে আমাদের বেডটা ডেকোরেট করে দেওয়ার জন্য। চলো দেখি আমাদের বেডটা কেমন ডেকোরেট করেছে। এটা সব থেকে বেস্ট। আমরা যে 3টে আইল্যান্ডে থাকলাম, ফিয়াল হই, মাফুসি আর এটা হলো গুলি, থার্ড আইল্যান্ড আমরা যেখানে আছি, তার মধ্যে এটা হলো সব থেকে বেস্ট, যেখানে সব থেকে সুন্দরভাবে বেডটা ডেকোরেট করে দিয়েছে। আমার খুব দারুণ লেগেছে। গুলি আইল্যান্ডে এই একটা জিনিস আমার বেস্ট লেগেছে অন্য আইল্যান্ডগুলোর তুলনায়। এর আগেও আমরা আরও 2টো আইল্যান্ডে থেকেছি আর সেখানেও বলেছিলাম আমাদের বেড ডেকোরেট করে দেওয়ার জন্য, কিন্তু গুলি আইল্যান্ডের বেড ডেকোরেশনটা সব থেকে আমার বেস্ট লেগেছে। এখানে বেশ সুন্দর সুন্দর রং বেরঙের ফুল দিয়ে বেডটা ডেকোরেট করে দিয়েছে, লেখাটাও খুব সুন্দরভাবে লিখেছে, আর টাওয়েল দিয়ে লাভ ডিজাইনটা খুব সুন্দর করেছে এবং তার ওপরে ফুলগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। বেড ডেকোরেট করার জন্য হোটেলে বলতে হবে যে আমরা হানিমুন কাপেল, আমাদের বেডটা একটু ডেকোরেট করে দেবেন। আদারওয়াইজ হোটেল বুক করার পর যে নাম্বারটা দিয়ে কন্ট্যাক্ট করবে ওনাদের আগে থেকে বলে রাখলেও ওনারা বেডটা ডেকোরেট করে দেবেন। গুলিতে হোটেলে আসার পরই আমরা বলেছিলাম আমাদের বেডটা ডেকোরেট করে দেওয়ার জন্য। আমরা যখন ক্যান্ডেল লাইট ডিনারে গেছিলাম তখন ওনারা এখানে এসে আমাদের বেডটা ডেকোরেট করে দিয়ে গেছে, আর এটাই ছিল আমাদের বেস্ট বেড ডেকোরেশন অন্য সব আইল্যান্ডগুলোর তুলনায়। গুলিতে এই একটা জিনিস ছাড়া আমার আর অন্য কোনো জিনিসই খুব একটা ভালো লাগেনি।
সকাল হয়ে গেছে, চলো তোমাদের আরেকবার আমাদের রুমের বাইরের ভিউটা ভালো করে দেখাই। এই দেখো গাইস, আমাদের হোটেল থেকে বাইরের ভিউটা, বিচ ভিউ, ব্যালকনি থেকে। তখন সকাল 7টার মতো বাজে। আমরা স্নান টান করে রেডি ব্রেকফাস্ট করার জন্য। আজকে আর সমুদ্রে স্নান করার টাইম নেই, কারণ আর কয়েক ঘন্টার মধ্যেই আমাদেরকে এয়ারপোর্টের উদ্দেশ্যে বেরিয়ে যেতে হবে। ব্রেকফাস্টটা নিয়েও আবার একটা খুবই ফানি ইনসিডেন্ট আছে। আমরা ওনাদের জিজ্ঞাসা করেছিলাম, আচ্ছা ব্রেকফাস্ট এখানে কত টাইপসের আছে? ওনারা বলেছিলেন 2টো টাইপসের, একটা হলো হোটেল স্পেশাল আর একটা হলো নর্মাল। আমরা বললাম হোটেল স্পেশালের মধ্যে কি থাকে? ওনারা বললেন টুনা ফিশের একটা স্পেশাল ডিশ থাকবে, যেটা গুলি স্পেশাল। টুনা ফিশের নাম শুনেই তো আমি আর আমার বর দুহাত ছিটকে গেলাম, কারণ এর আগে একটা আইল্যান্ডে আমরা টুনা ফিশের একটা ডিশ খেয়ে এতটাই খারাপ অবস্থা হয়ে গেছিলো যে টুনা ফিশের নাম শুনলে আমাদের এখন ভয় লাগে। তাই জন্য আমরা বললাম আমাদেরকে নর্মাল ডিশটাই দিন। তো গাইস, আমাদের ব্রেকফাস্ট টাইম। ব্রেকফাস্ট ওরা দিয়ে দিয়েছে, এই দেখো। আমাদের এই হোটেলটিতে 1 নাইটের জন্য রেন্ট নিয়েছিল $90, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 7,500 টাকা। আর ব্রেকফাস্ট ছিল ইনক্লুডেড, মানে যেটাকে বলে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টের মধ্যে ছিল 4টে ব্রেড, 2টো চিকেন সসেজ, একটা ডিমের পোচ, 2টো জ্যাম, 2টো বাটার, ম্যাঙ্গো জুস আর কিছু ফ্রুটসের মধ্যে ছিল আপেল আর অরেঞ্জ। মালদ্বীপসের অরেঞ্জগুলো এতটাই টেস্টি, তোমাদের কি বলবো। আর অরেঞ্জগুলোর কালারগুলো খুব সুন্দর। আমাদের হাতে কয়েক ঘন্টা টাইম ছিল, তাই জন্য আমরা ভাবলাম আরেকবার বিচের চারিদিকটা ঘুরে দেখে আসি। তাই জন্য ও আর আমি বেরিয়ে পড়লাম বিচের চারিদিকটা ভালোভাবে ঘুরে দেখতে। এই দেখো, এখানে লেখা আছে আই লাভ গুলি। আর এখানে কিছু বসার এবং শোয়ার জায়গা, ছাতাও দেয়া আছে সমুদ্রের ভিউটাকে এনজয় করার জন্য। এখানের জলের কালারটাও খুবই সুন্দর, কিন্তু দেখো এখানে অতটা বেশি টুরিস্ট আসে না অন্য সব বিচের মতো। লাস্টবারের মতো আমি আরেকবার জলে নামলাম এই সুন্দর ভিউটাকে এনজয় করার জন্য। এখানেও দেখো জলের মধ্যে দোলনা আছে, ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানে গুলি লেখা আছে, সাথে জলের মধ্যে 2টো দোলনাও আছে। অন্য সব আইল্যান্ডেও এগুলো করা আছে। চলো, আজকের মতো মালদ্বীপের ট্রিপ আমাদের গুলিতেই শেষ হলো। এবার আমাদেরকে বেরোতে হবে এয়ারপোর্টের উদ্দেশ্যে, কিন্তু তার আগে কিছু জামা কাপড় এখনো গোছানো বাকি আছে, যদিও ওই কাজটা ওই সামলে নেবে। এই দেখো, ও আমাকে উঠে আসার জন্য তাড়া দিচ্ছে। উঠতে মন চাইছে না, কিন্তু চলে যেতে হবে এবার, না হলে ফ্লাইটটা মিস হয়ে যাবে। চলো, বাকিটা পরে বলছি। আমাদের হানিমুন ট্রিপটা আজকে ফাইনালি এন্ড হতে চলেছে। আজকে লাস্ট ডে আমাদের। আমরা গুলি থেকে মালে চলে যাব। তো তারপর প্যাকিং হচ্ছে। আসার দিনে যতটা এক্সাইটমেন্ট ছিল, যাওয়ার দিনে অতটাই খারাপ লাগছে। সত্যি ছেড়ে দিচ্ছে করছে না।
তো গাইস আমাদের মাফুসি ট্যুরস যে আমরা বুক করেছিলাম চলে এসেছে। আমরা গুলি থেকে মালে যাব। গুলি আইল্যান্ড থেকে আমরা এবার পৌঁছে গেছি মালে এয়ারপোর্টে। দেখো এই স্পিড বোটটির ওপরে লেখা আছে মাফুসি ট্যুরস। মানে প্রথমে আমি যার কথা বলেছিলাম ইকবাল ভাই, উনি যেহেতু মাফুসি ট্যুরসের এজেন্ট, তাই ওনার থ্রুই আমরা সব স্পিড বোট বুক করেছিলাম। আর এটা যেহেতু কমন স্পিড বোট ছিল, মানে একসাথে অনেক প্যাসেঞ্জার ছিল, তাই জন্য খরচাটাও আমাদের অনেকটা কম হয়েছিল। আমাদের টোটাল লেগেছিল $50, মানে টোটাল $25 করে, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 4,500 টাকা। একদম ভিডিও প্রথমে আমরা যে স্পিড বোটটা বুক করেছিলাম ওটা ছিল আমাদের পার্সোনাল স্পিড বোট, যেটা আমরা পিয়ালুই থেকে গুলিতে এসেছিলাম। তাই জন্য ওখানে আমাদের খরচাটা অনেকটাই বেশি হয়ে গেছিলো। আমাদের টোটাল লেগেছিল $80, প্রায় $40 করে পার হেড, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় 7,000 টাকা মতো। কিন্তু এটা যেহেতু কমন স্পিড বোট ছিল, তাই জন্য খরচাটা আমাদের অনেকটাই কম হয়ে গেছিলো। আমরা পৌঁছে গেছি মালে এয়ারপোর্ট। ওই স্পিড বোটটাই করে আমরা এসেছি। ওই যে ওখানে দূরে আমার বড় লাগেজ নিচ্ছে, ওরা $25 করে নিয়েছে।